71 সনে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন সৌভাগ্যক্রমে আমি আমেরিকাতে তখন ছিলাম। সেজন্য আমেরিকার জাহাজ থেকে নেমে যাই, আবার লেখাপড়া করি এবং 73 থেকে 82 পর্যন্ত বিদেশে লেখাপড়া করছি, চাকরিও করছি, আবার 83 সনে দেশে ফিরে আসছি। 1983 বলতে পারেন। তখন থেকে বাংলাদেশে আছি। আমি আমার 3 ছেলে, তো আল্লাহর কাছে আমি শুকর করি আমার 3 ছেলে যদিও আমেরিকাতে জন্ম, কিন্তু তারা আমেরিকাতে লেখাপড়া শেষ করে মাস্টার ডিগ্রি করে 3 জনে বাংলাদেশে, এবং ওদের বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমারও আর বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই। তো আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হয়েছি, মধ্যখানে 10 বছর বাইরে ছিলাম। পরবর্তীকালে যে এসছি 1983 সনে, তখন থেকে বাংলাদেশে আছি। এবং এটা তো সাক্ষী আপনারা নিজেরাই আছেন। ওই যে আমার কাদের ভাই আছে, ওনার সাথে দেখা হয় না বহুদিন। ওনারা অনেকটা আমি মনে ব্রাদার ইন ল করি, কিন্তু দেখা হয় না বহুদিন। মনোহর ভাই আছে, এটা তো কোনো শেষ নাই, কতদিন যে দেখা হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে দেখা হয় না। যাই হোক, আমি কিছু কথা বলি, তারপরে আপনাদের প্রশ্ন থাকবে। যে কোনো দেশের অর্থনীতির বর্তমান হালচাল যদি আমরা বিচার করতে যাই, প্রথমে যেসব বিষয় আমাদের সামনে চলে আসে তা হলো সামষ্টিক অর্থনীতির বিভিন্ন নির্দেশক, বাজার ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতিমালা সমূহ। সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান লক্ষ্য হলো সার্বিক চাহিদা বা অর্থনৈতিক পরিভাষায় যাকে আমরা জিডিপি বলি, অথবা সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা। অতঃপর এই লক্ষ্য অর্জনে যথাযথ নীতি প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়ন করে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানো। বেসরকারি ভোগ ও সরকারের ব্যয় সার্বিক চাহিদার সাথে সম্পর্কিত অপরিহার্য দুটি অঙ্গ উপাদান। সামষ্টিক অর্থনীতির অন্যতম একটি প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হল মূল্যস্ফীতিকে স্থিতিশীল, নিম্নমুখী এবং নিয়ন্ত্রণে রাখা। এই উদ্দেশ্য অর্জনে জরুরি বিষয় হল সার্বিক মোট চাহিদাকে একটা নির্দিষ্ট সীমা ও গণ্ডির মধ্যে ধরে রাখা। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে এসব অঙ্গ উপাদানের মধ্যে একটা সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি। আমি মূল্যস্ফীতিকে একটু সামনে নিয়ে আসছি, বিকজ এটা এখন বাংলাদেশের জন্য একটা মেইন ইস্যু যেটা আমরা ফোকাস করতেছি। একই সাথে দেশের সম্ভাব্য উৎপাদন সামর্থ্যকে যথাযথভাবে কাজে লাগানো। মোট কথা হলো সামষ্টিক অর্থনীতির নির্দেশকগুলোকে একটির সাথে অপরটির সামঞ্জস্য রেখে উৎপাদন ক্ষমতা যথাযথ ব্যবহার করে দেশের জন্য ক্রমাগত হারে সম্পদ সৃষ্টি করা এবং সেই সম্পদকে বৃদ্ধি করা। মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতির অন্যান্য সব নির্দেশক নিরন্তর পরিবর্তনশীল। এগুলি একটির সাথে অপরটির পরস্পর সম্পর্কিত এবং অঙ্গাঙ্গভাবে জড়িত। তাই সরকার যদি সামষ্টিক অর্থনীতির কোনো বিশেষ নির্দেশকের লক্ষ্য অর্জন করতে চায়, যেমন জিডিপি দ্রুত প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি কমানো, তাহলে অন্য নির্দেশকগুলোকে অবশ্যই যুগপৎ বিবেচনায় আনতে হবে। এটা কিন্তু গত কয়েক মাস আমি লক্ষ্য করছি, বিশেষ করে বা বিগত বছরগুলোতে আমরা একটার সাথে একটা সামঞ্জস্য আনার চেষ্টা করি না। আমরা একদিকে ফোকাস করি যে আমরা মূল্যস্ফীতি কমাতে গিয়ে কিন্তু আরেকটা নির্দেশকের সাথে আমরা একটা সাংঘর্ষিক পরিবেশে চলে যাই, যেটা আলটিমেটলি অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ, বা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের জন্য এটা শেষ পর্যন্ত খারাপ হিসেবে দেখা যায়। তবে সামষ্টিক অর্থনীতির হালচাল বিশদভাবে যদি বিচার বিশ্লেষণ করি, যেসব বিষয় বিচার বিবেচনা ও বিশ্লেষণ প্রয়োজন সেগুলি হলো সার্বিক আভ্যন্তরীণ উৎপাদনের প্রবৃদ্ধির হার, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমানো, বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা করা এবং রপ্তানি ও আমদানির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, বৈদেশিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতির লাগাম ধরে রেখে একটা নির্দিষ্ট হারের নিচে রাখা। সামষ্টিক অর্থনীতির
এসব লক্ষ্য উদ্দেশ্য হলো অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা। এই স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনসাধারণের সার্বিক অর্থনৈতিক কল্যাণের ইঙ্গিত বহন করে। যেমন নির্ধারিত সময়ের মধ্যে যদি সার্বিক উৎপাদন আগের বছরের তুলনায় বাড়ে, তাহলে ধরে নেওয়া হবে যে সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আবার এই প্রবৃদ্ধির অর্থ হওয়া উচিত অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এখন যদি আমাদের প্রবৃদ্ধি বাড়ে কিন্তু মাথাপিছু আয় যদি না বাড়ে, মানুষের জীবন মানের যদি উন্নতি না হয় বা উন্নয়ন না হয়, তাহলে কিন্তু ওই প্রবৃদ্ধি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কোনো কাজে লাগে না, বরং এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় ভবিষ্যতের জন্য। নিম্নমাত্রা স্থিতিশীল মূল্যস্ফীতি প্রকৃত আয় বৃদ্ধি সহায়ক, সেই সাথে অনুকূল বাণিজ্যিক ভারসাম্য, বৈদেশিক লেনদেনে ভারসাম্য এবং আর্থিক স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। অতএব বলা যায় যে সামষ্টিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হলো অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রেখে সার্বিক উৎপাদন বা জিডিপির হার বৃদ্ধি করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন যাই হোক, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা অতীব প্রয়োজন। তবে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সমস্যা হলো বিভিন্ন নির্দেশকের সম্পর্ক পরস্পরের মধ্যে যে জটিলতা, সেগুলিকে ধর্তব্যে আনা, তারপর নির্দেশকগুলোকে বর্তমান হালচাল বিবেচনা করে ভবিষ্যতে সেগুলিকে ইতিবাচক ফলাফল অর্জনের পরিকল্পনা করা, অথবা নির্ধারিত লক্ষ্য অর্জনে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া। একই সময় অন্য কোনো নির্দেশকের অবাঞ্ছিত নেতিবাচক পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। স্বভাবগতভাবে সামষ্টিক অর্থনীতির একটি নির্দেশক বাঞ্ছিত পরিবর্তন আনার পথে আরেকটি নির্দেশককে অবাঞ্ছিত পরিবর্তন আসতে পারে। যেমন যদি আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রাস্ফীতি কমাতে যাই বা মুদ্রা সরবরাহ কমাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতি হয়তো কমবে, কিন্তু তাতে ইন্টারেস্ট রেট বাড়বে, তাতে ক্রেডিট গ্রোথ কমে যাবে প্রাইভেট সেক্টরে, তাতে দেখা যাবে যে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে না, অথবা দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। স্বভাবগতভাবে সামষ্টিক অর্থনীতির একটি নির্দেশক বাঞ্ছিত পরিবর্তন আনার পথে আরেকটি নির্দেশককে অবাঞ্ছিত পরিবর্তন আসতে পারে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, প্রবৃদ্ধির হার বাড়ানোর প্রয়াসে সার্বিক চাহিদা বাড়ালে প্রবৃদ্ধির হার বাড়বে, যা স্বতন্ত্রভাবে বাঞ্ছিত। কিন্তু প্রবৃদ্ধি যদি একটা নির্ধারিত সীমার গণ্ডির ভিতরে না রাখা হয় বা প্রবৃদ্ধি বাড়ানোর ব্যবস্থাপনা যদি সমন্বিতভাবে না করা হয়, তাহলে অনিবার্যভাবেই বিভিন্ন ধরনের ঘাটতি ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। মূল্যস্ফীতি বাড়লে অর্থনীতি বহু ক্ষেত্রে অসামঞ্জস্য দেখা যায়। যেমন সার্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে যদি অতিমাত্রা আমদানি ব্যয় বাড়ে, সেই সাথে যদি রপ্তানি না বাড়ে, তাহলে বাণিজ্য ঘাটতি বেড়ে যাবে। বাণিজ্য ঘাটতি বেড়ে গেলে বিদেশের সাথে আর্থিক লেনদেনের দায়স্থিতি পরিস্থিতির অবনতি ঘটবে। দায়স্থিতির অবনতি ঘটলে নিজস্ব মুদ্রার অবমূল্যায়ন ঘটবে। এগুলি প্রত্যেকটা একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত। আর আমরা যদি একটা করতে গিয়ে যদি আরেকটাকে যদি আমরা অবনতি ঘটাই, তাহলে কিন্তু আলটিমেটলি একই অবস্থাতে দাঁড়ায়। অর্থনীতির জন্য এটা কোনো ভবিষ্যৎ ভালো কিছু বয়ে আনে না। খাদ্যপণ্য থেকে শিল্প উৎপাদনের কাঁচামাল, এই সবই বাংলাদেশে আমদানি নির্ভর। উৎপাদন খরচ ও মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে। মূল্যস্ফীতি যত বাড়বে, উৎপাদন খরচ ততই বেড়ে যাবে। একই সাথে সাধারণ মানুষের প্রকৃত আয় যদি না বাড়ে, তাহলে তাদের জীবন মানের অবনতি ঘটবে, এমনকি দারিদ্রতার হার বেড়ে যায়। বাংলাদেশে সেটাই ঘটছে, এখনো ঘটে যাচ্ছে। সেজন্য নীতি নির্ধারকদের অবশ্যই এইসব নির্দেশকের মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক, তার মিথস্ক্রিয়াকে ধর্তব্যে আনতে হবে এবং হিসাব নিকাশ করে সামষ্টিক অর্থনীতির নীতিমালা প্রণয়ন করা অতি আবশ্যক, যাতে করে এইসব নির্দেশকের ইতিবাচক ও নেতিবাচকের প্রভাবের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সামঞ্জস্যের সাথে সাথে যেন একটা ভারসাম্য বজায় রাখা হয়। দুঃখের বিষয় হলো, গত 15 বছরের অনির্বাচিত ও স্বেচ্ছাচারী সরকার জনকল্যাণে প্রতিষ্ঠিত দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে
নিজেদের কব্জা নিয়ে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। অতএব ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরায় সচল করার জন্য যে মেধা ও সামর্থ্য প্রয়োজন, সেটা এই মুহূর্তে একত্র করা সম্ভব কিনা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। একটা কথা বলে রাখতে চাই, আমি কিন্তু কোনো দল বা কারো বিরুদ্ধে কিছু বলতেছি না। আমি আমার নিজের প্রকৃত অবস্থানটা বলতেছি। এখানে বিভিন্ন দল মত থাকতে পারে, এটাতে আমার কোনো অসুবিধা নেই। আমি নিজেও বহু দল বহুভাবে ছিলাম, এখনো সব দলকে নিয়ে আমি থাকতে চাই। অতএব এখানে কোনো পার্টিকুলার দলকে আমি অভিযুক্ত করতেছি না, এই কথাটা ক্লিয়ারলি আপনাদের কাছে বলে রাখতে চাই। অর্থনীতির বর্তমান অবস্থার পর্যালোচনা বোঝা যায় যে এক নায়কতন্ত্র, স্বেচ্ছাচারী শাসন, দলীয়করণ, দলীয় লোকদের তোষণ পোষণকে বিগত সরকার রাষ্ট্রীয় রীতিনীতিতে পরিণত করেছিল। অন্যদিকে আবার বিগত সরকার জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে নিজেদের কব্জা নিয়ে ধ্বংস বা দুর্বল করে দিয়েছিল। ফলে বাজার ব্যবস্থাপনা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। ফলে জনগণের কল্যাণে যথোপযুক্ত নীতি কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পরিবর্তে আত্মস্বার্থ সন্ধানী রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দলের সমর্থক অর্থাৎ বিশেষ স্বার্থবাদী গোষ্ঠীর লুটপাটে সহায়তা করার লক্ষ্যে আইন কানুন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল ব্যস্ত। যেমন ধরুন, বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার প্রণয়ন, ক্রয় প্রস্তাব বা ক্রয় আদেশ দেওয়া নিয়ে ওই সরকারকে কোনো প্রশ্ন করা যাবে না বা আদালতে দ্বারস্থ হওয়া যাবে না। এক কথায় সরকার দলীয় ব্যবসায়ীদেরকে তোষণ পোষণ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের লুটপাটকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। পৃথিবীতে অন্য কোনো দেশে এই ধরনের আইন যা লুটপাটকে বৈধ করে আছে কিনা সেটা আমার জানা নেই। এভাবেই মেগা প্রজেক্টে হোক কিংবা খেলাপি ঋণ মাফ হোক, ব্যাংক বা বিশ্ববিদ্যালয় দখল করা হোক, সব আইন কানুন নীতি তখন আত্মস্বার্থ সন্ধানী দুর্নীতিবাজদের সহায়তা প্রণীত হইত। ওইসব আইন কানুন রীতিনীতি বাস্তবায়নে নিয়োগ দেওয়া হতো বড় বড় দুর্নীতিবাজ ও দলীয় কর্মকর্তাদের। তারা চাটুকারের ভূমিকা অবতীর্ণ হয়ে এমন সব লজ্জাজনক পরিসংখ্যান জনসম্মুখে হাজির করত যা পুরো দেশের অর্থনীতির ব্যবস্থাপনাকেই ধ্বংসের মুখোমুখি দাঁড়া করিয়ে দিয়েছিল। সেটা দেশের জনসংখ্যা নির্ণয় হোক কিংবা প্রবৃদ্ধির হার বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ অথবা মূল্যস্ফীতির হার হোক, সবাই একটা মিথ্যা নাম্বার দিয়ে মিলিয়ে দেওয়াকে স্বাভাবিক রীতিনীতিতে পরিণত করে ফেলেছিল। ফলে কেবলমাত্র দেশি বিদেশি বিনিয়োগকারী নয়, এমনকি কোনো বিদেশি সংস্থাও আর বাংলাদেশের দেওয়া কোনো তথ্য বিশ্বাস করত না। মিথ্যাচারী, চাটুকার ও তোষামতকারী কর্মকর্তারা অবসরে যাওয়ার বয়স হলেও তারা আবার পুনর্নিয়োগ পাওয়ার জন্য বোমাচির মতো মধু খাওয়ার জন্য সরকারের আশেপাশে ঘোরাফেরা করত। অতঃপর এই চাটুকারদের আবার বিভিন্ন সংস্থা যেমন ব্যাংক, বিমা, বিমান, এমনকি নিরাপত্তা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক পদে নিয়োগ দেওয়া ছিল স্বাভাবিক ব্যাপার। দীর্ঘদিন বিভিন্ন পদে থাকার ফলে এই পেশাদার চাটুকারেরা লুটপাট ও দুর্নীতিতে দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ বনে যান। তাই স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করতে এবং এই লুটেরা গোষ্ঠীকে দুর্নীতি সহায়তা করার জন্য এদেরকে বারংবার পুনর্নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়। এরাই স্বার্থান্বেষী মহল যেমন প্রশাসন অনভিজ্ঞ ও অনির্বাচিত রাজনীতিবিদদের সাথে মিলেমিশে দেশের রাজনীতি ও সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীল করে চলেছিল এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলে বিপন্ন করে তুলেছিল। যদিও সাধারণ অর্থে মনে হবে যে এসব অর্থনীতির বিষয় নয়, কিন্তু অর্থনীতি, বাজার ব্যবস্থাপনা ও রাজনীতি এসবই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাই হোক, আমি আবার অর্থনৈতিক সমস্যায় ফিরে যাই। সামষ্টিক অর্থনীতির নির্দেশকগুলোকে লক্ষ্য উদ্দেশ্য অর্জনের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্তর্নিহিত অর্থ হলো সামষ্টিক অর্থনীতির অপরিহার্য উপাদান, যেমন সার্বিক চাহিদা বা সার্বিক দেশজ উৎপাদনের পরিমাণগত সম্প্রসারণ। এই সম্প্রসারণের সাথে আবার মোট জাতীয় আয় ও জনগণের মাথাপিছু আয়ের একটা তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে, কারণ এগুলি পরিমাণ দিয়ে নিরূপণ করা হয়
সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন বা সার্বিক জাতীয় আয়ের পরিমাণ, যে কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্লেষণ করার জন্য সামষ্টিক অর্থনীতির বিভিন্ন নির্দেশক বা সূচকের পরিবর্তনের পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় সঞ্চয়, বিনিয়োগ ও দেশের মূলধন গঠনের গতি প্রকৃতির একটা সরাসরি সম্পর্ক আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে সাধারণত প্রবৃদ্ধির পরিমাণগত বৃদ্ধিকে ধরে নেওয়া হয়, কিন্তু নির্দেশকগুলোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে। তাই এসব নির্দেশকগুলোকে একত্র হিসেবে আনা ও বিবেচনা করা অতীব গুরুত্বপূর্ণ। যে কারণে অর্থনৈতিক সংজ্ঞা ও তত্ত্ব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক কথা নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়নের পরিমাপগত রূপ বা চেহারা। বিগত 2 শতাধিক বছরের কাল পরিক্রমায় অর্থনৈতিক প্রবৃদ্ধির এই প্রক্রিয়া চলছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় থেকে আজ পর্যন্ত উন্নয়নের যে প্রক্রিয়া চলছে তার সুফল হিসাবে পাশ্চাত্যের উন্নত দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ দরিদ্র থেকে মুক্তি লাভ করেছে। এই উন্নয়ন প্রক্রিয়া ঢেউ জাপানে লেগেছে মাত্র 100 বছর আগে, নতুন শিল্পায়িত এশিয়ার অর্থনীতির দেশগুলোতে মাত্র 50 বছর আগে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে কম সময়ের মধ্যে দুঃখ, কষ্ট ও দারিদ্র্যের বোঝা থেকে মুক্তি অর্জন করাই হলো জাতীয় উন্নয়নের বাধ্যবাধকতা ও অভিন্ন লক্ষ্য। বাস্তবিক পক্ষে আমাদের সামষ্টিক অর্থনীতির আসল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত জরুরি ভিত্তিতে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানো ও দারিদ্র্যের হার কমিয়ে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন। তারপর দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত উন্নত দেশগুলি সমপর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে জাতীয় মতৈক্যের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটা সর্বাঙ্গীন উন্নয়ন ধারার প্রক্রিয়া খুঁজে বের করা। তবে বিগত দলীয় সরকারের অধীনে ওই ধরনের জাতীয়ভাবেই নির্বাচনোত্তর জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন হলো এমন এক প্রক্রিয়া যা কেবল পরিমাণগত সম্প্রসারণের সাথে নয়, বরং পরিমাণ করা যায় না এমন সব বিষয়ের পরিবর্তনের সাথেও সম্পর্কিত। এই প্রক্রিয়ার সাথে প্রতিষ্ঠান, সংগঠন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের চাহিদা পূরণের সমর্থ অর্জন, মানুষের দৈহিক নিরাপত্তা ও সংস্কৃতি, অর্থাৎ যে পরিবেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং যেসব মৌলিক প্রয়োজন মেটানোর মাধ্যমে মানুষের জীবন মানের উন্নতি ঘটে, সেসব বিষয়গুলোকে ধরতে আনা হয়। অর্থনৈতিক উন্নয়ন অর্থনীতির একটা কার্যকর তত্ত্ব। উল্লেখিত এই তত্ত্ব ইতিহাসে বর্ণিত সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলোর মধ্যে নিহিত আছে। অতএব বাংলাদেশের মতো স্বল্প উন্নত বা কম আয়ের অর্থনীতিতে যদি উন্নয়নের গতি বাড়াইতে হয়, তাহলে উন্নত দেশের অতীত উন্নয়নের প্রক্রিয়া, সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলোর সাথে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের বর্তমান পরিস্থিতির তুলনাভিত্তিক মূল্যায়ন আবশ্যকীয়। এখানে বলে রাখা ভালো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সার্বিক আভ্যন্তরীণ উৎপাদনের প্রবৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক উন্নয়নে রূপান্তরিত হয় না। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে এই দুয়ের পার্থক্য যাই হোক না কেন, দেশের সার্বিক উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। অতএব বলা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। এই কথাটা একটু আমি বলি, অর্থনৈতিক প্রবৃদ্ধি দোকানে নেই, আমরা কিন্তু অর্থনৈতিক উন্নয়নকে এত বেশি কর্তব্যে আনি না আমাদের দেশে। ওই জন্যই এই দুটা দেশকে আমি পার্থক্য করে ফেলছি। আর অর্থনৈতিক উন্নয়ন সাধারণ নিয়মেই মানুষের জীবন মানের সাথে সম্পর্কিত, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি স্ট্রেট ফরওয়ার্ড পরিমাণগত একটা সংখ্যা যে আমার প্রবৃদ্ধি কত হচ্ছে। এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই হোক, যদি মানুষের জীবন মানে উন্নয়ন না হয়, জীবন মানে উন্নতি না হয়, তাহলে কিন্তু সবাই কিন্তু হাহাকার করতে থাকবে দেশে। সামষ্টিক অর্থনীতির বাঞ্ছিত লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য নীতি নির্ধারকদের হাতে নানা ধরনের কিছু মুষ্টিমেয় হাতে গোনা যে কয়েকটি হাতিয়ার আছে, সেগুলি হচ্ছে রাজস্ব নীতি অর্থাৎ করারও বা ব্যয় নীতি, মুদ্রানীতি অর্থাৎ মুদ্রা সরবরাহ বা নীতি ও সুদের হার, এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এগুলোর সাথে সঞ্চয়, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক পরিবেশ, সংগঠন ও সুবিন্যস্ত প্রাতিষ্ঠানিক আয়োজন এবং সেগুলির কার্যকারিতা ইত্যাদি অঙ্গাঙ্গভাবে জড়িত। সব দেশে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক সরকারের রাজস্ব নিধি বা ব্যাংকার। মুদ্রানীতির বিষয়টি সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের হাতেই ন্যস্ত থাকে।
মুদ্রানীতিতে হাতিয়ার হিসেবে প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক দেশের গোটা অর্থনীতিতে যে পরিমাণ অর্থের প্রবাহ থাকা বাঞ্ছনীয় তা নিয়ন্ত্রণ করে এবং একই সাথে হাতিয়ার ব্যবহার করে সরকার ও ভোক্তা উভয়ের চাহিদা ও ব্যয় নিয়ন্ত্রণ করে। বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যের লেনদেনের সাথে ব্যক্তি ভোগ ও সরকারি ব্যয় উভয় সার্বিক চাহিদা পরিমাপের অন্তর্ভুক্ত। অবস্থা সৃষ্টি বলতে হয় যে বিগত দশকে দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নিজেদের চরিত্র বদলিয়ে তখন দলীয় সংগঠন হিসেবে কাজ করছিল। অন্যদিকে সত্যিকার সার্বিক ব্যয় যদিও সামষ্টিক অর্থনীতির কার্যধারা ক্রিয়াকলাপ, তবে এটা ব্যষ্টিক ও সামষ্টিক উভয় অর্থনীতির লক্ষ্য অর্জনে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। সরকারের বিভিন্ন খাতে যে ব্যয় আলাদা আলাদা হিসাবে আনলে সেটা রাজস্ব নীতির দৃষ্টিভঙ্গিকে ব্যষ্টিক ও অর্থনৈতিক বিষয়। তবে সরকারের মোট আয় ও ব্যয়ের আনুপাতিক পরিমাণের সাথে যে পারস্পরিক সম্পর্ক সেটা সামষ্টিক অর্থনীতির অন্যতম হাতিয়ার। এর কারণ বাজেট বর্ধিত বা ঘাটতি যাই হোক, এটা সামষ্টিক অর্থনীতির নির্দেশকগুলোর উপর বিভিন্ন প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ কথা আমি স্পেশালি একটু বলছি আজকে এই জন্য যে আমি যদি এখন দেখি তাহলে একটা জিনিস আমি দেখি যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আমাদের মুদ্রানীতিকে কন্ট্রাকশন মানে একটা সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে। আবার অন্যদিকে যদি আমি রাজস্ব নীতি দিকে সরকার যেটা কেন্দ্রীয় ব্যাংকের হাত সাথে কোনো সম্পর্ক নাই, সেটা আমার কাছে মনে হচ্ছে আমরা একটা সম্প্রসারিত রাজস্ব নীতি ফলো করতেছি। একটা দেশে যদি আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করেন আর যদি সম্প্রসারিত রাজস্ব নীতি ফলো করেন, সেই দেশে তো এমনি বিভিন্ন অর্থনৈতিক সূচকের বিরুদ্ধে একটা সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি হবে। সেজন্য গত কিছুদিন ধরে আমি কিন্তু মোটামুটি আমার ফাইটটা চালাইছি বাংলাদেশ ব্যাংকের সাথে। তো এখন বাংলাদেশ ব্যাংকের সাথে আপনার সমস্যা কম, বাট বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ফলো করতেছে শুধু মূল্যস্ফীতি কমানোর জন্য, বাট মূল্যস্ফীতির কারণ অ্যাটলিস্ট 16 থেকে 18টা কারণ। বাংলাদেশ ব্যাংক তো সব যেই এগুলি মূল্যস্ফীতি কমানোর জন্য যে হাতিয়ার, সব হাতিয়ার কিন্তু ওনার কাছে তো নাই, কারণ উনি তো রাজস্ব নীতি কন্ট্রোল করে না। তো সরকার যদি ব্যয় বৃদ্ধি করতেই থাকে, উনি মুদ্রা সাপ্লাই কমাতে থাকে, তাহলে কিন্তু দেশে অর্থনীতিতে আরো বিপর্যয় ডেকে আনবে। কেননা সামষ্টিক অর্থনীতি বিভিন্ন নির্দেশকের নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য অর্জন নির্ভর করে, সেটা হোক বাজেট ঘাটতি, বিদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি বা আর্থিক দায়িত্বের ঘাটতি। এইসব বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পথে এখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাজেট ঘাটতি হলে সরকার বাধ্য হইয়া ধার নিতে হয়। বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নশীল দেশের জন্য যৌক্তিক পর্যায়ে বাজেট ঘাটতি বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অনুপ্রবেশিত কিছু নয়। সরকার যদি পরিকল্পিতভাবে একটা সীমার মধ্যে থেকে ঋণ গ্রহণ করে, সেটা অর্থনীতির জন্য সর্বদা ক্ষতিকর নয়। তবে অপরিকল্পিত ও অযৌক্তিকভাবে অতিরিক্ত মাত্রা ঋণ নেওয়া অর্থনীতির জন্য সবসময় সমস্যা সৃষ্টি করে। ঋণ করে অতিরিক্ত ব্যয় করার বিষয়টি উদ্দেশ্য প্রায় সব দেশে একই ব্যাপার। সব সময় বলা হয় ঋণ নেওয়ার উদ্দেশ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে মাত্র অতিরিক্ত ঋণ নেওয়ার পেছনে অর্থনৈতিক উদ্দেশ্য যাই হোক না কেন, তার চেয়ে বেশি থাকে রাজনৈতিক উদ্দেশ্য। আর এই রাজনৈতিক উদ্দেশ্যের নেপথ্যে থাকে স্বল্প মেয়াদে অর্থনীতিকে জোরদার দেখানো এবং প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো, অথবা রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ভর্তুকি ও সামাজিক বেষ্টনীর আওতায় পরিধি বাড়ানো। তবে বিগত সরকারের মতলব ছিল তাদের পূর্বের সরকারের চেয়ে নিজেদের অর্থনৈতিক সাফল্যকে অবাঞ্ছিত উপায়ে জাহির করা। এসব ভ্রান্ত নীতির ফলে সমাজে দুর্নীতি, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় বেড়ে গেছে, যা এখন হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। সরকার যত খরচ করুক, বাজেট ঘাটতির সাথে দায়স্থিতি যাই হোক, এতে সরকারের দায়বদ্ধতা থাকা বাঞ্ছনীয়। তবে প্রকৃতি অবস্থা যাই হোক, বিগত সরকার চাটুকার, তোষামতি ও দলীয় আমলাদের সহায়তায় মিথ্যা পরিসংখ্যান দিয়ে সব হিসাবকে যৌক্তিক সংখ্যার মধ্যে রেখে দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি বা বাণিজ্য ঘাটতি যাই হোক না কেন, হিসাব
এখন আর মিলানো যায় না, কেউ হিসাব মিলাতেও পারে না। এ কথার উদ্দেশ্য একটা, যদি আমি বললাম যে বাংলাদেশে এখন সবকিছুতে ঘাটতি। এখন প্রশ্নটা হলো যে আমি আগে সরকারের বলতে যে অনির্বাচিত সরকার বললাম, ঠিক আছে, এটা নাও মানলাম যে আপনারা কেউ অ্যাগ্রি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু এখনো তো নির্বাচিত সরকার নাই। তাহলে দায়বদ্ধতা করতে গেলে যদি জনগণের কাছে দায়বদ্ধতা না থাকে, তাহলে ওনারা যদি কোনো একটা অন্যায় কাজও করে, ওনারা যদি একটা সঠিক কাজ নাও করে, তাহলে কিভাবে তাদেরকে জবাব দিয়ে যাওয়ার সম্মুখীন আমরা করব? এই জন্যই তখনই একটা সরকার দেশের মানে যথাযথ উন্নয়ন করতে পারে যদি সরকারের একটা দায়বদ্ধতা থাকে। কার কাছে? সেটা হবে জনগণের কাছে। জনগণের কাছে দায়বদ্ধতার একটা মাত্র উপায়, সেটা হলো যদি আমরা একটা নির্বাচিত সরকার আমরা পাই। তো এই সরকারকে নিয়ে আমি কিছু বলতে চাই না এখন, এটা আপনারা সবাই জানেন তারা কিভাবে গঠিত হয়েছে বা ভবিষ্যতে কি হবে এটা আপনারা বলতে পারেন, এখনো আবার পুরোপুরি বুঝে আসতেছে না। আপাতত আমি কিছু বলতে চাই, এইটুকু শুধু বলবো যে যে কোনো সময় যে কোনো দেশে আমাদের যেটা দরকার সেটা হলো এমন এক সরকার যেটা হবে নির্বাচিত, যারা হবে জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে তাদের। এক কথা বলা যায় যে এই ধরনের মিথ্যা পরিসংখ্যান জনগণ ও দেশের প্রতি চরম দায়িত্বহীনতার পরিচয়। আগেই বলেছি যে কোনো সময় রাজনীতিকে সামষ্টিক অর্থনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, রাজস্ব নীতিকে সামষ্টিক অর্থনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বল্প মেয়াদের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দ্রুততর করার বিষয়টি অযৌক্তিক নয়, এমনকি সমর্থনযোগ্য, যদি এইসব পরিকল্পনা দায়িত্ব নিয়ে করা হয়। সাময়িকভাবে সম্প্রসারিত রাজস্ব নীতি বা অতিরিক্ত ব্যয় যদি দেশের বিনিয়োগের সাথে সম্পর্কিত হয়, যেমন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে যদি সর্বোত্তম উপায়ে ব্যবহার করা হয়, অথচ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ধারণ ক্ষমতা বাড়ানো হলেও প্রাথমিক জ্বালানি যোগানের সামর্থ্য না থাকায় ধারণ ক্ষমতা অনুযায়ী উৎপাদন করা যাচ্ছে না। এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমাদেরকে বলা হয় এই মুহূর্তে বাংলাদেশে হিসাব কিতাব করে যা পাই ৩৪ থেকে ৩৫,০০০ মেগাওয়াট আমাদের উৎপাদন ক্ষমতা, ইনক্লুডিং ডেডিকেটেড একটা প্ল্যান্ট বিদেশেও আছে বা আমরা যেটা আমদানি করি। কিন্তু এটাও বলা হয় যে বাংলাদেশে আমাদের বিদ্যুতের চাহিদা এখন মাত্র ১৬ থেকে ১৭,০০০ মেগাওয়াট পিক আওয়ারে, কিন্তু আমরা উৎপাদন করতেছি মাত্র ১৩ থেকে ১৪,০০০-এর ভিতরে, অর্থাৎ ২,০০০ মেগাওয়াট মিনিমাম প্রতিদিন লোডশেডিং চলে। এখন আপনারাই বলেন যে ভাই একটা দেশে যদি পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা লাগে ১৭,০০০, কেন বা আমরা ৩৪,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বাড়াইলাম? কেন আমরা উৎপাদন করতে পারতেছি না ৭০,০০০ যেটুকু দরকার? এটা একটা কারণ হলো যে অসামঞ্জস্য ইন এনার্জি ইউজ। এখন আপনার একটা ১২০০ মেগাওয়াটের কোল প্ল্যান্ট ডেইলি লাগে ১২,০০০ টাকা, সেটা আনার আপনার কাছে ফরেন এক্সচেঞ্জ নাই, এখন ডলার নেই, যার জন্য অ্যাটলিস্ট তিনটা পাওয়ার প্ল্যান্টের ভিতরে, বড় বড় কোল পাওয়ার প্ল্যান্টের ভিতরে তার অর্ধেক বসা থাকে, কলা থাকে না। আবার যত গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র আছে তার মাত্র ৫৬% আমরা ইউজ করতে পারতেছি, বিকজ আমাদের কাছে গ্যাস নাই, অথবা যে গ্যাস আমদানি করব সে আমদানির জন্য যে টাকা দরকার সে টাকা নেই, মানে ডলার নেই। টাকা তো হয়তো আছে, ছাপাইতে পারবো, কিন্তু ডলার তো ছাপাইতে পারবো না। তো তাছাড়া উৎপাদন যাই হোক, প্রথম দিকে সঞ্চালন লাইনের অভাবে গ্রাহকের নিকট বিতরণ করা যায় না। অতএব এই ধরনের অপরিকল্পিত বিনিয়োগকে স্বেচ্ছাচারী কায়দার দেশের সম্পদের অপচয় করা ছাড়া অন্য কোনোভাবে আখ্যায়িত করা যাবে না। যেমনি বড় বড় অবকাঠামো যেমন রাস্তাঘাট বা ব্রিজ নির্মাণের পর যদি যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে স্বল্পকালীন সময়ের জন্য অতিরিক্ত ব্যয় সম্প্রসারিত রাজস্ব নীতি স্বল্প মেয়াদে যৌক্তিক বলে ধরে নেওয়া যায়, কেননা এই ধরনের ব্যয় দেশের সম্পদ, আয় ও ভবিষ্যৎ বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। তবে বাংলাদেশে অনেক অবকাঠামোগত বিনিয়োগ করা হয়েছে
যার সাথে ভবিষ্যৎ আয় ও ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। বিনিয়োগের নামে বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে একমাত্র দুর্নীতি ও লুটপাটের জন্য। এই ধরনের অপরিকল্পিত অতিরিক্ত ব্যয় দেশের মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে, ফলে সামষ্টিক অর্থনীতির নির্দেশকগুলো এখন একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে উঠছে। যেমন এখানে একটা প্রজেক্ট আমি বলতে পারি, সেটা হলো যেমন আমাদের খন্ডগুলি টানেল। এটা আপনারা সবাই নিশ্চয় পেপারও দেখেন, টানেল করতে যাইয়া নাকি আবার 300 কোটি টাকা খরচ করি নাকি রেস্ট টাউন করাইছে। এই যে অপকল্পিত টাকা ব্যয় করা, এগুলিতে কোনো রিটার্ন নাই। যেমন পদ্মা ব্রিজ ধরেন, পদ্মা ব্রিজ যত টাকাই লাগুক, যত অপচয়, যত দুর্নীতি, যত লুটপাটই হোক, কিন্তু পদ্মা ব্রিজের যে একটা সোশ্যাল ভ্যালু, পদ্মা ব্রিজের ফলে যে ওই অঞ্চলে উন্নয়ন হবে, পদ্মা ব্রিজের ফলে যে ডেইলি 5 লক্ষ লোক প্রতিদিন আসা যাওয়াতে 2 ঘন্টা করে বাঁচাবে, এটা তো অস্বীকার করা যাবে না। তো পদ্মা ব্রিজ হ্যাজ এ রিয়েল সোশ্যাল ভ্যালু। এখন টানেলের কি ভ্যালু হবে এটা তো বুঝলাম। তো এখন সেজন্য আমি পার্সোনালি মনে করি যে আপনি যদি কিছু কিছু সময় সম্প্রসারিত রাজস্ব নীতি আমরা ফলো করি, ধান নিয়েও যদি আমরা যথাযথভাবে এটাকে ব্যবহার করি, এটাকে পরিকল্পনা মাফিক যদি আমরা বিনিয়োগ করি, সেটা ভবিষ্যৎ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করে। বাট যদি টাকা নিয়ে যদি আমরা যথাযথভাবে খরচ না করি, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়। সম্প্রসারিত রাজস্ব নীতি মানেই হলো সরকার আয় থেকে ব্যয় বেশি করা। অতিরিক্ত ব্যয় করা মানে ঋণ নেওয়া। এই ঋণ সরকার বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দেশ বিদেশের বিভিন্ন সংস্থা থেকে নিতে পারেন। আমি আর ওটা পড়লাম না, আপনারাও জানেন যে প্রত্যেকে এই ঋণ নিতে পারে, কমার্শিয়াল ব্যাংক থেকে নিতে পারে, নিজেরা ট্রেজারি বিল বিক্রি করে নিতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকেও নিতে পারে, বিদেশ থেকেও ধারা নিতে পারে, বিদেশে বাণিজ্যিক ব্যাংক থেকেও নিতে পারে, গভর্নমেন্ট থেকেও নিতে পারে, আবার মাল্টিলেটারাল এজেন্সি লাগে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের থেকেও নিতে পারে। তো ঋণ নেওয়ার অনেকগুলা পথ আছে। তবে সমস্যা হলো যদি ঋণটা যদি আমাদের দেশীয় বাণিজ্যিক ব্যাংক থেকে নেয়, সেটা একটা মানে এটার গুণাগুণটা অন্যদিকে নেতিবাচক। কারণ যখনই সরকার বেশি ঋণ নেয়, তখনই প্রাইভেট সেক্টরকে ক্রাউডেড আউট করে ফেলে। আর বাংলাদেশের বিনিয়োগের একমাত্র রাস্তা হলো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া। কারণ অন্যান্য দেশে পুঁজিবাজার থেকে ঋণ নেয়, কিন্তু আমাদের এখানে পুঁজিবাজার তো ওইদিকে যায় নাই এখন। তো সেজন্য আমাদের একমাত্র উপায় হলো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া। ওদের সরকার যদি সঞ্চিত টাকা নিয়ে যায় ঋণ নিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে, তো তাহলে তো প্রাইভেট সেক্টরের জন্য তেমন কিছু থাকে না। যার ফলে 2 বছর আগে প্রাইভেট সেক্টরের ঋণ ছিল, মানে ক্রেডিট গ্রোথ ছিল 13 থেকে 14%, এখন সেটা নামে 8 থেকে 9-তে চলে আসছে। তার মানে একটা সাধারণভাবে আমরা বুঝতে পারি যে এখন দেশে আর বিনিয়োগ হচ্ছে না। তবে সরকার ব্যাংকিং কাজ ছাড়াও জনগণদের, যেটা একটু আগে বললাম, দরকার নাই আর। বিগত কয়েক বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকার বিদেশি ব্যাংক থেকে উচ্চ সুদে অনেক স্বল্প মেয়াদী ঋণ নিয়েছে। সুসঞ্চিত ভাবেই বলা যায় এই ধরনের ঋণ দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে বিপদের মুখে ঠেলে দেয়। একই সাথে বেসরকারি খাতকে বিদেশি মুদ্রার ঋণ নিতে উৎসাহিত করেছে। উদাহরণ হিসেবে 1972 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিদেশি মুদ্রায় বেসরকারি খাতের ঋণ ছিল মাত্র $35 কোটি। অথচ 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত বেসরকারি খাতে বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে $2300 কোটি। অর্থাৎ আপনার 30 বছরে আমরা নিচ্ছি মাত্র $3 বিলিয়ন, আর গত কয়েক বছরে আমরা নিচ্ছি $23 বিলিয়ন। এটা করে, এটা অনলি করছে যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো দেখা। এখন এটা আপনারা, আমি কিভাবে বুঝাবো এটা জানি না, বাট বৈদেশিক মুদ্রা নিয়ে ঋণ নিয়ে আমি যে এলসিটা করছি, বৈদেশিক মুদ্রা নিয়ে আসছি ঋণ নিয়ে, এখন এখান তো তাই তো আর ডলার নিতে হয় না বাংলাদেশ ব্যাংক থেকে। তো আমার রিজার্ভটা আমি বাড়িয়ে দেখাতে পারছি। এগুলি হলো মানে এটাও এক ধরনের অর্থনৈতিকভাবে চিটিংবাজি বলা যায় এটাকে, কথা বুঝলেন আপনি। এখন তবে এটা ওখানে কমে গেছে, কিন্তু এটা সমস্যা যেটা হচ্ছে, যখন ঋণ নিচ্ছি তখন ছিল 80 টাকা করে, এখন বা 82 টাকা বা 84 টাকা।
এখন আমাকে ঋণ শোধ করতে হবে 122 টাকা। কিভাবে? এটা তো আমি কোনো উপায় খোঁজ করে পাচ্ছি না। অতএব এটা দুটার সমস্যা এখন দাঁড়াবে যখন এই বৈদেশিক ঋণ আমরা বেশি নিই। একটা হলো দেশি ঋণ নিলে আমার সুদ দেশেই থেকে যায়, অর্থাৎ এটা আমার সঞ্চয়ের উপরে কোনো মানে কোনো সমস্যা ক্রিয়েট করতেছে না। দুই, এখন যদি আপনি 80 টাকার পরিবর্তে 120 টাকা আপনার কোত্থেকে দিবেন, বা 22 টাকা কোত্থেকে দিবেন, বা ভবিষ্যতে আরো বাড়তে পারে। আর যদি আপনার টাকা দিতেও পারেন তো তাহলে ওই ব্যাংক ডলার কোথায় পাবে? তিন, যদি আপনি না দিতে পারেন তাহলে সব ডিফল্টে যাবে। এটার আমি ডিটেলস এখানে একটু লিখছি, এটা আর বললাম না, কিন্তু মূল কথা হলো বৈদেশিক মুদ্রা ঋণ নিলে কি সমস্যা, এটা আমি এখানে তুলে উঠেছি। অবিশ্বাস্য হলো সত্যি যে বেসরকারি খাতকে বিদেশি ঋণ দিতে উৎসাহিত করার পেছনে একমাত্র উদ্দেশ্য ছিল স্বল্প মেয়াদে রিজার্ভ বাড়ানো। এসব বাণিজ্যিক ঋণের সুদ বেশি ও স্বল্প মেয়াদে পরিশোধ করতে হয়, যা দেশের আর্থিক লেনদেনে ভারসাম্য নষ্ট করে। এসবের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতি আগের সরকারের চেয়ে এখন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সেটাকে জাহির করা। এই ধরনের সিদ্ধান্ত শুধু ভ্রান্ত নয়, বরং ছিল অনৈতিক। তাই এইসব চাটুকারদের বিচারের সম্মুখীন করা উচিত। ওইসব ঋণ পরিশোধ করতে গিয়ে এখন সার্বিক আর্থিক লেনদেন হিসেবে মূলধন হিসেবে দিন দিন নিট অন্তঃপ্রবাহ কমে যাচ্ছে। এইসব ঋণের আরেকটি সমস্যা হলো এই ধরনের ঋণ নেওয়ার সাথে দুর্নীতি ও অপচয় বেড়ে যায়। এখানে উল্লেখ্য, সরকার কর্তৃক বহুপাক্ষিক প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক ও এডিবি থেকে গৃহীত ঋণের চেয়ে এসব ঋণের ব্যয় বহু গুণে বেশি। কেননা আন্তর্জাতিক বহুপাক্ষিক অর্থ প্রতিষ্ঠানের ঋণ সাধারণত দীর্ঘমেয়াদী ও সুদের হার কম, ফলে স্বল্প মেয়াদী ব্যবধানে দায়স্থিতিতে তেমন কোনো সমস্যা দেখা যায় না। অর্থাৎ বিদেশের সাথে আর্থিক লেনদেনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কম। বিদেশ থেকে এই ধরনের বাণিজ্যিক ঋণের উপর সুদ পরিশোধের আরেকটি নেতিবাচক দিক হল উচ্চ সুদ এবং বিদেশি মুদ্রার পরিশোধ করার কারণে জাতীয় সঞ্চয় কমে যায়। পক্ষান্তরে আভ্যন্তরীণ ঋণের সুদ জাতীয় সঞ্চয়কে প্রভাবিত করে না। অতএব বিদেশি ঋণের উপর সুদ পরিশোধের বিষয়টি উপেক্ষা করার মতো নয়, কেননা বিদেশের সুদ পরিশোধ বা লেনদেন বিদেশের সাথে আর্থিক দায়স্থিতি পত্রের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত। অতএব এসব ঋণ দেশের অর্থনীতির ঘাড়ে অতিরিক্ত গুরুভার ও বোঝা হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যদি সরকার কোনো স্বল্প মেয়াদী বাণিজ্যিক ঋণ বা সরবরাহকারী ঋণ বা সার্বভৌম ঋণপত্র বিক্রির মাধ্যমে স্বল্প মেয়াদী ধার কার্য করে, তার পরিণতি ভবিষ্যতের জন্য অশুভ ও আত্মঘাতী হবে। এই ধরনের পরিণতিতে যদি উপেক্ষা করা হয়, সেটা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে আরো বিপন্ন করে তুলবে। এই কথাটা একটু আমার বলা দরকার যে আপনি যখন দেশ থেকে ঋণ নেন তখন আপনি দেশে সুদ পরিশোধ করেন, যখন আমি বিদেশ থেকে ঋণ নেই তখন আমি ওই সুদটাও বিদেশে পরিশোধ করি। এখন তাহলে তো আমার সঞ্চয় কমে যাবে। এই হলো মূল পয়েন্টটা এখানে। সরাসরি বিদেশি বিনিয়োগ, বিদেশ থেকে আমদানিকৃত মূলধন ও আভ্যন্তরীণ সঞ্চয় হলো সার্বিক আভ্যন্তরীণ বিনিয়োগের মূল উৎস। উন্নয়নশীল দেশগুলিতে প্রবৃদ্ধির হার বাড়ানোর জন্য মূলধনের যে চাহিদা তা মেটানোর জন্য আভ্যন্তরীণ সঞ্চয় যথেষ্ট নয়। অতএব দেশজ বিনিয়োগ ও দেশজ সঞ্চয়ের মধ্যে যে ব্যবধান, তার মধ্যে একটা সেতুবন্ধন রচনার জন্য বিদেশি বিনিয়োগের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। কেননা সার্বিক চাহিদার মন্তরগতি ও সঞ্চয় হারে ঋণাত্মক প্রবৃদ্ধিতে দুষ্ট চক্র এড়ানোর সহজ রাস্তা হলো বিদেশি বিনিয়োগ ও মূলধন আমদানি এবং বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও সার্বিক চাহিদা বাড়ানো। তাত্ত্বিকভাবে বলা যায়, বিদেশ থেকে ঋণ করে আনা মূলধন কার্যকরভাবে ব্যবহার করে দেশে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করা যায়। এখানে একটা জিনিস আমি জাস্ট বলতে চাই আপনাদের, সেটা হলো পৃথিবীতে পরিসংখ্যান অনুযায়ী যে কোনো দেশে যত বিনিয়োগ হয় তার ন্যূনতম 96% তার সঞ্চয় থেকে আসে, আর বাকি 3 থেকে 4% বিদেশি বিনিয়োগ বলেন, লোনে আনি বলেন, অ্যাসিস্ট্যান্স বলেন, তা থেকে পাওয়া যায়। এখন বাংলাদেশে এখন মূল সমস্যা যেটা আমি মনে করি যে গত 3 বছর আমাদের মূল্যস্ফীতি হার যে হারে বাড়ছে সে হারে আমাদের মজুরির হার বাড়ে নাই। এখন মনে করেন আমি এবং আমার পরিবারে আমার বউ আছে, আমার 2 বাচ্চা আছে। গত বছর আমি
12,000 টাকা আয় করছি, আমি 11,000 টাকা খরচ করছি, এখন 1,000 টাকা আমি সঞ্চয় করছি। এবছর যদি আমার মজুরিরা যদি 12,000 থেকে যদি মনে করেন 11,000 থেকে যদি 11,500 হয়, আর মূল্যস্ফীতির জন্য যদি 12,000 থেকে আমার 12,500 টাকা খরচ হয়, তো তাহলে তো আমি 1,000 টাকা পকেট থেকে দিতে হবে। তো তার মানে আমি সঞ্চয় তো করতেছি না, বরং আমি পুরানো যে আমার সঞ্চয়, সেই সঞ্চয়টা আমি এখন খরচ করতেছি। তার মানে দেশে সঞ্চয় কমে যাবে এবং কমে যাচ্ছে। আর সঞ্চয় যদি কমে যায় তাহলে বিনিয়োগ কখনো বাড়তে পারে না। এটা যদি বলে এটা মিথ্যা কথা বলতেছে। আমদানিকৃত মূলধন উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়নে দেশজ সঞ্চয়ের ঘাটতি পূরণ করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। বিদেশি মূলধনে যথার্থ বিনিয়োগ করলে দেশজ উৎপাদন বাড়ে, আমদানি কমে, রপ্তানি বাড়ে ও সার্বিক চাহিদা বাড়ে। দেশজ উৎপাদন বাড়লে আমদানি কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, রপ্তানি বাড়লে বৈদেশিক মুদ্রা আয় হবে, উদ্ধৃত বৈদেশিক মুদ্রা দিয়ে বৈদেশিক দেনা পরিশোধ করা যাবে। এর ফলে একদিকে বৈদেশিক দেনার ভার সহনীয় পর্যায়ে থাকবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হবে না। বাস্তবিক পক্ষে দ্রুত পূর্ব এশিয়ার দেশগুলি, বিশেষ করে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া অর্থনৈতিক উন্নয়নের প্রথম দিকে বিনিয়োগ বাড়ানোর জন্য বিপুল পরিমাণ বিদেশি ঋণ গ্রহণ করে। এখন যাক আমি একটু বলি, তাতে অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হয়েছে। এইসব ঋণ রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগের ফলে দায় দেনা ও রপ্তানির মধ্যকার আনাবাধিকার বাড়েনি, বরং কোনো কোনো দেশে যেমন কোরিয়ার বেলায় তা কমেছে। এর অর্থ হলো প্রথম দিকে বৈদেশিক ঋণ বাড়লেও সাথে সাথে রপ্তানির হার বেড়েছে, ফলে বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে এবং অতিরিক্ত রপ্তানি আয় দিয়ে ঋণ পরিশোধ করতে পেরেছে। তাতে ক্রমান্বয়ে একদিকে বৈদেশিক দেনা কমে গেছে, অন্যদিকে রপ্তানি আয় ক্রমাগত বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে সাহায্য করেছে। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষিতে সহজে বলা যায় যে দেশে কোনো বিনিয়োগের পরিবেশ নেই, যার ফলে দেশি বিদেশি বিনিয়োগ আপাতত স্থবির। কোনো আঙ্গিকেই বলা যাবে না যে বাংলাদেশের বর্তমান পরিবেশ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে না পারলে বিদেশি বিনিয়োগ আশা করা বাতুলতা মাত্র। এখন আমরা যে দেশে আমরা নিজেরাই বিনিয়োগ করতে পারতেছি না বিভিন্ন কারণে, সেখানে আপনি কি করি বিদেশিদের বলবেন তুমি আসি বিনিয়োগ করো। তো বিনিয়োগের পরিবেশ নিয়ে আর একটু পরে আমি কথা বলবো। সঞ্চয় এবং মূলধন আর বিনিয়োগের সাথে যে সম্পর্ক, এটাও আমরা ধরতে পারি আমাদের দেশে। এটা আরো সমস্যা আমি যা দেখি। সঞ্চয় বিনিয়োগের সাথে দেশের উৎপাদনের অবকাঠামো ও প্রযুক্তিগত কাঠামোগত উন্নয়ন, উৎপাদনশীলতা, উৎপাদন বৃদ্ধি এবং ক্রমান্বয়ে মূলধন বৃদ্ধি গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। সঞ্চয়ের হার ও বিনিয়োগের প্রসার, বিস্তৃতি ও উৎকর্ষের সাথে জাতীয় সম্পদের উত্তরোত্তর বৃদ্ধি ও জাতীয় আয়ের বিলিবন্টনের প্রভাব প্রতিক্রিয়া জড়িত। এর কারণ মানুষের এক এক স্তরের আয়ের সাথে তার সঞ্চয়ের প্রবণতা ও সামর্থ্য বদলাতে থাকে। আয়ের প্রতি স্তরে তাদের বিনিয়োগের আদর্শিক রীতিনীতি এক এক রকম। সবাই সঞ্চয় করতে চায়, তবে যেসব মানুষ চরম দরিদ্রে বসবাস করে তাদের জন্য সঞ্চয় করা খুবই কঠিন। যারা মাঝারি আয়ের মানুষ, তাদের সঞ্চয়ের সামর্থ্য আনুপাতিক বেশি। অপরদিকে উদ্যোক্তা শ্রেণী ও যারা সহজে ঝুঁকি নিতে পারে তারা এই সঞ্চয় বিনিয়োগ করে, তবে যে খাতে মুনাফা বেশি হবে ওইসব খাতে বিনিয়োগ করে। এখানে উল্লেখ্য যে আজকাল বহু স্বার্থান্বেষী গোষ্ঠী, সাধারণত নীতি নির্ধারক, জনপ্রতিনিধি, এটা আজকালকার নাম, মানে একটু আগের কথা বলতেছি, সরকারি কর্মকর্তাদের সাথে গোপন আতাত ও যোগ সাজসের মাধ্যমে দুর্নীতির আশ্রয়প্রশ্রয় নিয়ে ব্যবসা করেন। এক্ষেত্রে অনেকেই ঘুষকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে থাকেন। ঘুষ ও দুর্নীতিমুক্ত বিনিয়োগে আয় অতিমাত্রিক ও দ্রুত। তবে এখানে ঘুষ যে সব চলে গেছে এটাও বলতে চাই না, এটাকে একটু অতীত এবং বর্তমানের ভিতরে যদি আপনারা একটু নিজেরা ভাষাটা ঠিক করে দেন। দুর্নীতি সব একদম চলে গেছে এটাও বলা যাবে না, আবার আগের থেকে বাড়তেছে এটাও বলা যাবে না। তো এই আবার আবার দুর্নীতিতে বাড়বে না এটাও বলা যায় না। যেমন ধরেন গত কয়েক মাসে
যেই রাজনীতিতেও নাই। সামাজিক অবস্থা নিশ্চয়ই আপনাদের কাছে ভালোভাবেই জানা আছে, কে কি করতেছে, আমি এটা বলতে গেলাম না। তবে কিভাবে এটা বলি, এটা পার্টিতেও করি পর্যন্ত বলাও যাচ্ছে না, আবার সব ব্যবসায়ী হিসাবে এতক্ষণ বলতেছি। কিন্তু আপনি যদি সমাজকে পরিবর্তন আমরা না করি, তাহলে মানে কতটুকু পরিবর্তন হবে এই পর্যন্ত বলা যাচ্ছে না। তো সেটা পরে প্রশ্ন উত্তরে বলবো আর কি। এখন আমি বললে তো একটা অসুবিধা আছে। এখন সরকারি কর্মকর্তাদের সাথে গোপন আতাত যোগসাধকের মাধ্যমে রাষ্ট্রপ্রস্তুত নিয়ে ব্যবসা করেন। এক্ষেত্রে অনেকেই ঘুষকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। ঘুষ ও দুর্নীতিমুক্ত বিনিয়োগ আয় অতিমাত্রিক ও দ্রুত। এই ধরনের বিনিয়োগের বদলতে তারা অনৈতিক আয়ের সাথে রাজনৈতিক ক্ষমতাও করায়ত্ত করতে থাকে। ক্রমান্বয়ে তারা সেই ক্ষমতা কায়েমী স্বার্থে ব্যবহার করে আরো বেশি মাত্রায় এমনকি লাগামহীন ভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি ও লুটপাটে লিপ্ত হয়। এই লুটপাটের অর্থ বেশিরভাগই আবার বিদেশে পাচার হয়। তাতে দেশ প্রথমে সঞ্চয়, পরে বিনিয়োগ থেকে বঞ্চিত হয়। বিনিয়োগ না পারলে উৎপাদন বাড়বে না, কর্মসংস্থান হবে না। তাতে মানুষ আরো গরিব হবে এবং সামাজিক অস্থিরতা আরো বাড়বে, অর্থনীতিতে অস্থিতিশীলতা আরো বাড়বে। মোট আভ্যন্তরীণ বিনিয়োগের সবসময় মোট আভ্যন্তরীণ সঞ্চয় আমদানিকৃত মূলধন এই দুয়ে যোগফলের সমান। অবশ্য সঞ্চয় বিনিয়োগের ব্যবধান দূর করতে বিদেশি মূলধন স্বয়ংক্রিয়ভাবে যে কোনো দেশে অভিমুখে প্রবাহিত হয় না। বিদেশি মূলধনের অন্তঃপ্রবাহ নির্ভর করে দেশের আভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক কাঠামো, রাজনীতি, প্রতিযোগিতামূলক সুযোগ সুবিধা এবং অন্য কোনো দেশে বিনিয়োগ করলে কি হারে মুনাফা পাওয়া যাবে তার পার্থক্যের উপর। যে দেশে মুনাফা বেশি হবে, বাজার সাধারণ নিয়মে মূলধনের প্রবাহ সেই দেশগুলোকে বেশি প্রবাহিত হবে। যেমন আপনারা সবাই দেখতেছেন ইদানিং কালে একটা কথা খুব প্রচলিত, যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে চায়নার উপরে ট্যারিফ দিবে, অতএব চায়না থেকে অনেক ব্যবসা বা অনেক বিনিয়োগ উন্নত সরে যাবে এবং বাংলাদেশ একটা আইডিয়াল জায়গায় এটা। তো এটা কিসের উপর ভিত্তি করে বলে আমার জানা নাই, তবে আমিও মনে করি যে এই বিনিয়োগটা সাধারণ নিয়মে আমাদের এখানে আসা উচিত, আমরা প্রাইম ক্যান্ডিডেট। কিন্তু দেখা যাচ্ছে যে যেটা আমরা আশা করছি সেটা আসতেছে না বা আসবেও না। এটা কারণটা আমি বললাম যে বিনিয়োগের জন্য আলাদা একটা পরিবেশ দরকার। বহু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা উন্নয়নশীল দেশে তাদের বিনিয়োগ থেকে যতটুকু আয় হতে পারে সেটা হিসাব করার সময় প্রত্যাশিত আয় থেকে কিছু অংশ বাদ দিয়ে দেন। যে বিষয়কে ভিত্তি করে অনুমানমূলকভাবে কিছু অংশ তারা বাদ দেন, সেসব বিষয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বিনিয়োগকৃত দেশে ঝুঁকির পরিমাণ, বিদেশি উদ্যোক্তাদের কর্মতৎপরতা নিয়ন্ত্রণে প্রচলিত বিধিবিধান, ওই দেশের সাথে বিদেশের আর্থিক লেনদেনের ভারসাম্য ও দায়স্থিতির ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক অবস্থা, লেনদেনে অতিরিক্ত খরচ, শুল্কের হার, আয়করের হার, দুর্নীতির পরিমাণ, সেই সাথে সম্পত্তির অধিকার আইন সম ও যথাযথ প্রয়োগ করা হয় কিনা, মূল্যস্ফীতির হার, মুদ্রানীতি, মুদ্রার বিনিময় হারের বিশ্বাসযোগ্যতা, রাজস্ব নীতি, পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, শাসন ব্যবস্থা ও আইনের শাসন, বিচার বিভাগের নিরপেক্ষতা, চুক্তিভঙ্গের বিচারের দ্রুততা ইত্যাদি। তো এখানে অনেকগুলা জিনিস আছে যেগুলি যদি আমরা এগুলি সমাধান করতে না পারি, তাহলে যে আশা করে আমরা বসে আছি যে চায়না থেকে যদি বিনিয়োগ অন্যত্র সরে যায় আমাদের দেশে আসবে, এটা এই পয়েন্টগুলো আমি ইচ্ছাকৃতভাবে এখানে লিখছি যে এটা বললেই বিনিয়োগ চলে আসবে না। উপরে বর্ণিত বিষয়গুলোকে একত্রে ধর্তব্যে এনে বিনিয়োগকারীরা যোগ বিয়োগ করে বিনিয়োগের ঝুঁকি ও ভবিষ্যৎ আয় নির্ণয় করে, তারপর সিদ্ধান্ত নেয় যে কোন দেশে কোন খাতে বিনিয়োগ করবে। যে দেশে বিনিয়োগের ঝুঁকি বেশি মনে করে সেই দেশে মূলধনের প্রবাহ নিরাশ্রিত হয়। সুযোগ থাকা সত্ত্বেও উপরোক্ত কারণগুলো বিদ্যমান থাকায় আজকাল বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করে। উপরোক্ত বিষয়গুলোর নেতিবাচক প্রভাব শুধু যে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে তা নয়, বরং দেশীয় বিনিয়োগকেও
বাধাগ্রস্ত করে। ফলে একদিকে বিদেশি বিনিয়োগ আসে না, অন্যদিকে দেশীয় মূলধন বিদেশে পাচার হয়ে যায়। বর্তমানে আইনের শাসনের অনুপস্থিতি, আইনের অসম বিষম প্রয়োগ, দুর্নীতি, লুটপাট এবং আতাত, যোগসাজশ ও রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে দেশের দ্রব্যধনী গোষ্ঠী তাদের বিনা কষ্টে অর্জিত টাকা, ধন সম্পদ এখন বিদেশে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ বা নিরাপদ মনে করে। তাতে মূলধনের বহিঃপ্রবাহ বেড়ে গেছে, সেই সাথে সঞ্চয় বিনিয়োগ কমে গেছে। কথাটা মানে এখন বলতেছি, আসলে কথাটা প্রযোজ্য হইলো 3 মাস আগের জন্য। এখন কথা হলো যে 3 মাসের আর এই মাসের তো আলাদা করতে পারতেছি না কিছু এখনো। সেই জন্য এটাকে বর্তমান প্রচলিত বর্তমান ভাষায় লিখছি। যদি অতি সত্যের উপরে উল্লেখিত সমস্যাগুলোকে সমাধান করে বিদেশ থেকে মূলধন আমদানির প্রভাব বাড়ানো না যায়, কিংবা দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ ও সঞ্চয় ব্যবধান দূর করতে না পারে, তাহলে দেশের আর্থিক লেনদেনের ভারসাম্যের উপর বর্তমানে যে চাপ সৃষ্টি হয়েছে তা দ্রুত বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে। সেই সাথে মূল্যস্ফীতি আরো বাড়বে এবং মুদ্রার মূল্যমান আরো কমে যাবে। এসব বিষয় আবার দেশের রাজস্ব ও মুদ্রানীতির সাথে সরাসরি সম্পর্কিত। রাজস্ব ও মুদ্রানীতির সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার ও শুল্ক ইত্যাদি সব মিলে দ্রব্যমূল্যের উপর বহুমাত্রিক প্রভাব ফেলে। তাই বলা যায় যে উভয় নীতির চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য একই। বিগত দশকে তখনকার সরকারের এক চোখা শাসন, অতিমাত্রায় দলীয়করণ, কুশাসন, স্বেচ্ছাচারিতা ও পরস্পর বিরোধী নীতি অনুসরণ করার ফলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখোমুখি। এই অবস্থা থেকে উত্তরণে আবশ্যিকভাবে প্রয়োজন জাতীয় ঐক্যমত। অপ্রতিহত গতিতে দুর্নীতি, দুর্বল শাসন, আইনের অসম বিষম প্রয়োগ, স্বজনপ্রীতি, প্রশাসনকে দলীয়করণ, মানুষের সব ধরনের অধিকার হরণ, আত্মরাজনৈতিক ব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা এবং গত দশকে এক প্রকার দলীয় রাজনীতির প্রাধান্যকে শক্ত ভিত্তিতে দাঁড়া করানোর আবেগ প্রবণতা, এক প্রকার অগণতান্ত্রিক নীতি ও কার্যক্রমে চরম দায়িত্বহীনভাবে মিশ্রিত ভুল ও বিপরীতমুখী নীতির কারণে দেশের সামষ্টিক অর্থনীতির নিয়ামকগুলি পারস্পরিক সম্পর্ক এখন পরস্পর বিরোধী হয়ে উঠে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এ কারণেই আন্তর্জাতিক সংস্থাসমূহ যেমন IMF ও বিশ্ব ব্যাংক এখন যে কোনো ঋণ অনুমোদনের পূর্বাহ্নে অর্থনীতির কাঠামোগত সমন্বয় সাধনের শর্ত জুড়ে দিবে এবং তা পূরণে চাপ প্রয়োগ করবে। একই সাথে হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে স্বল্পকালের সময় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, যাই হোক এগুলি তো আমি বলছি, এগুলি এত বিশেষ দেওয়া দরকার নেই। বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে অনেকটা বিনা দিতে বলা যায় যে বৈদেশিক লেনদেনের বার্ষিক ভারসাম্য আগামী বছরগুলোতে প্রচন্ড চাপের মধ্যে থাকবে। অতএব দেশ ও জাতি মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবে। 10 বছর আগে আমাদের টোটাল বিদেশি ঋণ ছিল সামথিং লাইক, আমি বলে গেছি 38 বা 40 বিলিয়ন। এই মাসে এটা দাঁড়াইছে 104 বিলিয়ন থেকে 106 বিলিয়ন। এর ভিতরে বেসরকারি ঋণ আছে অ্যাবাউট ধরেন এখন 15 থেকে 16 বিলিয়ন। 23 বিলিয়ন ছিল যখন টাকা অভাব উন্নয়ন, তখন অনেকে এটা অত রিপে করে দিয়েছে। বাকি সবই সরকারি হলে 104 বিলিয়ন। অতএব এখন আমি দেখতেছি যে বাংলাদেশে যত আপনি এইড বা অ্যাসিস্ট্যান্স বা লোন আনবেন, যা আসবে তার থেকে আপনি বেশি তুলে দেবেন লোন রিপেমেন্ট করতে বা সুদ সহ। এবার আবার একটা প্রশ্ন তো এখানে থাকবে যে ভাই তাইলে আমাদের রিজার্ভের কি হবে? 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যদি আমাদের প্রবাহ যদি কমে যায় বিদেশি মুদ্রা, তাহলে আমার ভবিষ্যতে আমদানির বা কি হবে? এই প্রশ্নগুলো উত্তর কিন্তু এখনো দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না। এখন সবাই সবার মতো কথা বলতেছে, কিন্তু একটা সবাই আসবে যে একটা কোহেসিভ ম্যানারে আমরা যদি উত্তরগুলো না পাই, তাহলে আমরাও তো ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যে আমরা ভবিষ্যতে কি করতে চাই, স্পেশালি ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে। যাই হোক, এখন বাধ্যতা হয়ে পড়েছে। বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে অনেকটা বিনা দিতে বলা যায় যে বৈদেশিক লেনদেনের আর্থিক ভারসাম্য আগামী বছরগুলোতে প্রচন্ড চাপের মুখেই থাকবে। অতএব দেশ ও জাতি মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবে।
এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এমত অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারকে আরো বেশি ঋণ নিতে হবে। যেহেতু ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারকে অতিরিক্ত মাত্রা ঋণ গ্রহণ অব্যাহত রাখতে হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা যাচ্ছে, সেহেতু কেন্দ্রীয় ব্যাংকে অবশ্যই অর্থের যোগান বাড়াতে হবে। এখন এখানে আবার আমাদের কিছু কিছু এটাকে কি আমি কি নব্য নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলবো নাকি ওল্ড ক্লাসিক্যাল বলবো জানি না, হঠাৎ করে বলে যে কিছু ব্যাংক বন্ধ করে দেয়। আজকেও এক অর্থনীতিবিদ বলছে যে দুর্বল ব্যাংকে সাহায্য করা লাগবে না। এই যে অর্থনীতিবিদ গুলা কিন্তু বাংলাদেশের সমস্যার একটা মূল কারণ নেই, কথা বলছিলাম। এরা কি বলে না বলে একটা অধরা কথা বলে, এরা জীবনে কোনোদিন 2 পয়সা সম্পদও সৃষ্টি করে নাই, এরা দুটার লোকে চাকরিও সৃষ্টি করে। কিন্তু এই কতগুলো অর্থনীতিবিদ, ভালো ভালো অর্থনীতিবিদ আছে, এরা কথা কয় না। আর কতগুলা এগুলিকে মানে আমি তো একটু সভ্য ভাষায় কথা বলতে পারতেছি না, এই অর্থনীতিবিদ কয়েকটাকে যদি মুখ বন্ধ না করি আমরা, এরা আরো ক্ষতি করবো দেশে। তো সেদিন একটাকে আমি ওই যে একটা সেমিনারে গেছিলাম, তো ওখানে বন্ধ করে আমি ভাই আপনি ব্যাংক করছেন নাকি কোনো 2টা লোকের চাকরি দিচ্ছেন এই পর্যন্ত কোনো বেতন দেন, বেতন খান, বেতন নেই, ওইরকম কথা বলেন। এটা ব্যাংক বন্ধ করে, এটা একটা ইমপ্লিকেশন আছে। আজকে পেপারে আছে এক অর্থনীতিবিদ বলছে যে দুর্বল ব্যাংকে সাহায্য করা যাবে না। সেজন্য বলতে দেখেন অর্থনীতিবিদেরা বাংলাদেশের জন্য একটা বিরাট সমস্যা কিন্তু এখন, কথা বলছেন আপনার। আর এরা মানে এদের কোনো ভাও বুঝিনি আমি। তো এটা পরে আপনারা প্রশ্নরত করলেও কিছু কোনো অসুবিধা নেই। যাই হোক, তাতে সুদের হার আরো বাড়বে, তাতে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়তে থাকবে। ফলে বেসরকারি কাজে বিনিয়োগের সুযোগ কমে যাবে, কারণ সরকার নিজেই অধিকাংশ টাকা ঋণ হিসেবে নিয়ে যাবে। তাতে দেশে বেকারত্ব আরো বাড়বে। একই সাথে বিদেশি মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন হতে পারে। এর ফলে একদিকে সরকারি বেসরকারি উভয় খাতে ঋণের চাহিদা আরো বাড়বে এবং তার সাথে পাল্লা দিয়ে মূল্যস্ফীতি বাড়ারই সম্ভাবনা বেশি। অর্থনৈতিক বর্তমান সূচকগুলির বিশ্লেষণ করলে সন্দেহের কোনো অবকাশ থাকে না যে এমত অবস্থা চলতে থাকলে আগামী দিনগুলোতে মূল্যস্ফীতির আরো বাড়বে, ব্যাংকগুলোতে তারল্য সংকট বাড়বে, সুদের হার বাড়তে থাকবে, দায় স্মৃতির সংকট আরো বাড়বে, দেশে বিদেশি বিনিয়োগ একান্ত ন্যূনতম পর্যায়ে পৌঁছে যাবে, দারিদ্র্যের হার বেড়ে যাবে, সঞ্চয় কমে যাবে, ফলে ভবিষ্যতে বিনিয়োগ আরো কমে যাবে। বিদেশি মুদ্রা রিজার্ভ ন্যূনতম শর্তের নিচে নেমে যাবে, যা 3.5 মাসের রিজার্ভ থাকার কথা। যাই হোক, সবগুলাই নেগেটিভ বললাম। তো আপনারা প্রশ্নের উত্তরে তখন যদি পজিটিভ কিছু করতে পারি, তার টাকারও অবমূল্যায়ন হতে পারে, সবকিছু আর বলতে যাচ্ছি না আর কি। অর্থনীতি ও এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটু আগে আমি কথা বলতেছিলাম যে ভাই এখানে আমাদের দেশে একটা মূল সমস্যা হলো আমরা রাজনীতিকে অর্থনীতি থেকে আলাদা করে দেখি। আমার মনে হয় যতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে আমরা এই মানে এই জিনিসগুলা না বুঝে কথা বলি, অতদিন পর্যন্ত আমাদের সমস্যা যাবে না। কারণ অর্থনীতি এবং রাজনীতি একটার সাথে জড়িত এবং অনেক জিনিস সাথে একটা রাজনীতির সাথে সবকিছুই অ্যাকচুয়ালি জড়িত টেকনিক্যাল। যাই হোক, অর্থনীতি ও বাস্তব পৃথিবীর মধ্যে শক্তিশালী সেতুবন্ধন নির্মাণের ক্ষেত্রে সবসময় রাজনীতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো রাষ্ট্রেই একটা অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো থাকে। এই কাঠামো একই সঙ্গে সেই সমাজের বাজার ব্যবস্থাপনা ও সরকারের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায়। তাই রাষ্ট্র ধনী হোক বা গরিব হোক, অবশ্যই তার 2টি অঙ্গ থাকে। অপরিহার্য এই অঙ্গ 2টি হচ্ছে অর্থনীতি ও রাজনীতি। অর্থনীতির মাধ্যমে রাজনীতি বিকশিত হয়, রাজনীতি সাবলীল ও সহজসাধ্য হওয়ার মাধ্যমে অর্থনীতিকে প্রসারিত করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে সরাসরি সহায়ক ভূমিকা পালন করে। তাই রাজনীতিকে বাদ দিয়ে কোনো বাজার আদর্শে